নমস্কার। অষ্টম ক্লাস লেকচারে সকলকে স্বাগতম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। তো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। শব্দের শুরুতে যদি একার থাকে এবং এরপর যদি ইকার, উকার থাকে, তবে এর উচ্চারণ অবিকৃত থাকবে। যেমন দেখি, ফেনিল, 21, মেরু, দেশি, ঢেউ, খেউর। একারের পর এ বা ওকার থাকলে এর উচ্চারণ অবিকৃত থাকবে। যেমন মেয়ে, এসো, নেমে, ঠেলে, দেখে, জেগে, ছেলে, শেষে, পেটে, জেলে। এরপর আছে দেখুন, ক্রিয়াপদের ভিন্নতর ব্যবহারে কখনো এ আবার কখনো এর মতো উচ্চারিত হয়। যেমন সে ক্রিকেট খেলে, সে চাঁদ দেখে, দেখে, দেখে না, কিন্তু সে চাঁদ দেখে না, সে চাঁদ দেখে। সে গাড়ি ঠেলে, সে চলে গেছে, ছেলেটা জোরে চেঁচায়, মা রুটি বেলে। সে ক্রিকেট খেলে অস্ট্রেলিয়া গেল, সে ক্রিকেট খেলে অস্ট্রেলিয়া গেল। তো এখানে কিন্তু এই খেলে যদি আমরা এই আগের নিয়মে উচ্চারণ করি তাহলে কিন্তু এই অর্থটা ভিন্ন দাঁড়ায়। তো এখানে ক্রিয়াপদের ভিন্ন ব্যবহারের কারণে কিন্তু এটা একারই থেকে যাবে। সে ক্রিকেট খেলে অস্ট্রেলিয়া গেল। মেয়েটি চাঁদ দেখে হাসল, মেয়েটি চেঁচিয়ে উঠল। সে রুটি বেলে ভাঁজতে লাগলো, সে গাড়িটা ঠেলে সামনে নিয়ে গেল। এখানে কিন্তু সে গাড়িটা ঠেলে হলো না, সে গাড়িটা ঠেলে সামনে নিয়ে গেল। তো এটা আসলে ক্রিয়াপদের ভিন্নতর ব্যবহারের কারণে এরকমটা হয়েছে। শব্দের শুরুতে যদি একার থাকে এবং এরপর অনুস্বার উয় গয় থাকলে এবং এরপর ইকার বা উকার না থাকে, আদি এ বদলে কিন্তু হয়ে যায়। যেমন ব্যাং, ট্যাংরা, ন্যাংটা, ব্যঙ্গমা। তারপর আসুন, শব্দের শুরুতে যদি একার থাকে এবং এরপর অনুস্বার উয় গয় থাকলে এবং এরপর ইকার বা উকার থাকলে উচ্চারণ হবে। যেমন বেঙ্গি, লেংড়ি, নেংটি। একাক্ষর পদের অবিকৃত থাকবে। কে, সে, যে, কে, সে, যে। তৎসম শব্দের শুরুর সাধারণত অবিকৃত থাকবে। যেমন মেধা, এটা কিন্তু মেধা হয়ে যাবে না, মেধা। হেমন্ত, মেদ, বেদ, মেদিনী, মেরু। শুরুতে একারের পর বা আ থাকলে সাধারণত উচ্চারণ হয়। যেমন এক, একা, জ্যাঠা, প্যাঁচা, এখন, যেমন, বেটা। ব্যতিক্রম আছে কিছু, যেমন সেচ, ফেরা, চেনা, রেখা, শেষ, দেশ, লেখা, বেলা, কেনা, মেশা, লেশ। কিছু কিছু তো ব্যতিক্রম সবসময়ই থাকে, ওগুলো কোনো রুলস মানতে চায় না। তো এখানেও তার ব্যতিক্রম হলো না, আছে। পরবর্তী বর্ণের ই বা উয়ের জন্য পূর্ববর্তী এর মতো উচ্চারিত হয়। যেমন এখন, আবার এখনি, ক্ষান্ত, আবার খিন্তি, এক, আবার একটি। কিছু কিছু শব্দ আসলে দিয়ে শুরু হয়। যেমন বেসন, ভেজাল, ভেলা, হেলা, শ্যাওলা, শ্যাওড়া, ন্যাওটা, লেজ, মেরামত, খেলনা, তেলাপোকা, ন্যাড়া, চেলাকাঠ, জ্যাঠা, বেড়া, ফেনা, কেরামত, খেসারত, গেরাকল। তারপর আছে দেখুন, হ ধ্বনি, ঘ ধ্বনি অথবা যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগের স্বাভাবিকভাবে উচ্চারিত হয়। কি বললাম? হ ধ্বনি, ঘ ধ্বনি অথবা যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগের স্বাভাবিকভাবে উচ্চারিত হয়। যেমন দেহ, চেষ্টা, এই দেহ এটা হ ধ্বনি আছে, চেষ্টা, তারপর মেঘ এটা ঘ ধ্বনি আছে। এ কারণে এটা কিন্তু অবিকৃতই থাকবে। দেহ, চেষ্টা, মেঘ, ভেলকি, গেহ, কেষ্ট, গেঞ্জি, মেহ। একার যুক্ত ধাতুর সাথে প্রত্যয় যুক্ত হলে ওই একার হয়ে যায়। বেচা, দেখা, ঠেলা, খেলা, খেদা, ফেলা। এরপর আসুন, ইকার যুক্ত ধাতুর সাথে আকার যুক্ত হলে স্বাভাবিকভাবে উচ্চারিত হয়। তো এবার চলুন আজকে উপস্থাপনা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব।
আমাদের অনেকেরই মনে হয় আমরা কিছু লোকজনের সামনে বা বিশাল একটা বড় অনুষ্ঠানে আমরা উপস্থাপনা করব, ভালো লাগে দেখতে। তো আমরা যদি সেটা শিখতে চাই, অবশ্যই কিছু রুলস, নিয়ম-কানুন আমাদের মেনে চলতে হবে। কিছু প্র্যাকটিস তো অবশ্যই করতে হবে। তো আজকে আমরা এই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব যে কিভাবে আমরা উপস্থাপনা করতে পারবো, মানসিকভাবে কিভাবে প্রস্তুতি নিতে পারবো। তো ১ম এই আমাদের যেটা করতে হবে, উপস্থাপনাটা আসলে কিছু, কিছু ভিন্ন অনুষ্ঠান থাকে, যেমন আলোচনা অনুষ্ঠান থাকে, তারপর হচ্ছে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা শোক সভা বা বিভিন্ন ধরনের আলোচনা সভার উপস্থাপনা আমাদের করতে হয়। তো দেখবেন আলোচনা অনুষ্ঠান যে সেটা একটু কঠিন হয়ে যায়, উপস্থাপনাটা একটু বেশি ভাবগম্ভীর। কেননা সেখানে অনেক অতিথিরা আসেন। তাদের সঠিক পদবি বজায় রেখে পদের ক্রমানুসারে তাদের কিন্তু আমাদের ডাকতে হয়। তাদের আলোচনা করার জন্য ডাকতে হয়। তো ওটা একটা একটু বড় পর্যায়ে হয়ে যায়। তাদের পদবি ভুল করে ফেললে, তাদের নাম ভুল করে ফেললে কিন্তু বিশাল বড় একটা ঝামেলার সৃষ্টি হতে পারে। তো সেক্ষেত্রে আমরা যখন আমরা কোনো আলোচনা সভা, কোনো গুরুত্বপূর্ণ উপস্থাপনা করতে যাব, একটু কঠিন মনে হতে পারে, সেগুলো প্র্যাকটিস করলেই হয়ে যাবে। কিভাবে আমরা করব সেটা যদি আমাদের মাথায় থাকে, অবশ্যই আমরা পারব। তো সেজন্য আমাদের কিছু রুলস কিন্তু মেনে চলতে হবে। তো উপস্থাপনা করতে হলে ১ম এই আমি যেটা বলব যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা বা রাজনৈতিক অনুষ্ঠান বা শোকসভার কোনো অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যে সঞ্চালনাটা করি, সেটাই হচ্ছে উপস্থাপনা। দেখবেন যে সব অনুষ্ঠানে কিন্তু উপস্থাপনা করা হয়, বলে দেয়। আচ্ছা, নিশ্চয়ই বুঝতে পারেন, আপনারা জানেন, বর্তমান সময়ে উপস্থাপনা কেবল মঞ্চে উপস্থাপনাকে বোঝায় না। এটা হতে পারে টেলিভিশন বা রেডিওতেও কিন্তু উপস্থাপনা। দেখবেন বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়, উপস্থাপনা করতে হয়। তো উপস্থাপনা করতে গিয়ে যে বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে, আসুন তাহলে আমরা আজকে জেনে নিই। অনুষ্ঠানের স্থান, পরিবেশ, সম্মানিত যে অতিথিরা উপস্থিত থাকবেন তাদের সম্পর্কে ভালোভাবে অবগত থাকতে হবে। যে আমি যেটা বললাম যে একটা অনুষ্ঠানে কিন্তু বিশেষ অতিথি, প্রধান অতিথি, অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গেরা উপস্থিত থাকেন। তাদের নাম, ধাম, পদবি এগুলো কিন্তু আমাদের জানতে হবে। তো পরিবেশ, সম্মানিত যে অতিথিরা উপস্থিত থাকবেন তাদের সম্পর্কে আমাদের ভালোভাবে জানতে হবে, নাম জানতে হবে, পদবি জানতে হবে। কণ্ঠ প্রদান ও শব্দ বাছাইয়ের ক্ষেত্রে বৈচিত্র্য আনতে হবে। কণ্ঠ প্রদান করবেন এবং কণ্ঠেরই তো কাজ আসলে উপস্থাপনা আমরা করব, সুন্দর করে আমরা কথাগুলো প্রেজেন্ট করব, উপস্থাপন করব। তো কণ্ঠ প্রদান ও শব্দ বাছাইয়ের ক্ষেত্রে বৈচিত্র্য আনতে হবে। উপস্থাপনার সময় মানসিকভাবে যেন চাপ সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। দেখবেন উপস্থাপনা করতে গেলে যারা খুব একটা মঞ্চে দাঁড়ায় না, তাদের দেখবেন হাত পা কেঁপে একেবারে অস্থির। তো যদি হাত পাই কেঁপে যায় আমাদের, তাহলে তো আমরা সঠিক ভাষা প্রয়োগ করতে পারবো না, সঠিকভাবে আমরা উপস্থাপনা করতে পারবো না। সেজন্য আমাদের কি করতে হবে, মানসিক কোনো চাপ যেন না থাকে, আমরা ইজিভাবে উপস্থাপনাটা চালিয়ে যাব। তাহলে দেখবেন ভেতর থেকে অটোমেটিক সবকিছু কথাগুলো চলে আসছে, আর আমরা ঠেকছি না। উপস্থাপনার সময় মানসিকভাবে যেন কোনো চাপ সৃষ্টি না হয়, সেটা আমি বললাম। এরপর ভুল বাক্য বা শব্দ প্রয়োগ করে যদি আমরা ফেলি, তাহলে সেটা মানে দুঃখ প্রকাশ করতে হবে। যে কোনো আকস্মিক পরিস্থিতি হতে পারে আমাদের উপস্থাপনার সময়। ধরুন একটা অনুষ্ঠানে প্রধান অতিথি বা বিশেষ অতিথি একটু পরে চলে আসলো। তো আপনাকে কিন্তু সেটা উপস্থাপনা সুন্দর করে কিন্তু সেটা প্রেজেন্ট করতে হবে যে আ কিভাবে করতে হবে। হুট করেই মাথা থেকে কিন্তু এগুলো বের করতে হবে। সবকিছু কিন্তু স্ক্রিপ্ট মতো হবে না। কিছু, কিছু সময় উপস্থিত বুদ্ধি কাজে লাগাতে হবে এবং নিজেরও কিছু অভিজ্ঞতা কাজে লাগাতে হবে। জানাটা আরকি। যেকোনো আকস্মিক পরিস্থিতিতে স্বাভাবিক থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। যেকোনো আকস্মিক পরিস্থিতি উপস্থাপনা করতে গেলে অনেক কিছু আসলে আকস্মিক পরিস্থিতি হতে পারে। আমি কিছুদিন আগে দেখেছি একটা উপস্থাপনা করতে গিয়েছে এক উপস্থাপিকা। সেখানে ভূমিকম্প হয়েছে।
আপনারাও নিশ্চয়ই এই ভিডিওটা দেখেছেন। তো যখন ভূমিকম্প হচ্ছে, উপস্থাপিকা কিন্তু সেরকমই প্রশ্ন করে যাচ্ছে, সে কিন্তু স্থির, সে ওই পরিস্থিতিটাকে একেবারে মোকাবিলা করছে যাকে বলে। তো যখন সেই অতিথিটা যখন চলে গেল, তারপর আস্তে আস্তে ওই লাইফটা হয়তো কেটে গেল। যাই হোক, সেটা অন্য ব্যাপার, কিন্তু যার যে দায়িত্ব আসলে আমাদের সেটাই পালন করতে হবে। আকস্মিক পরিস্থিতি যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে আমাদের আসতে পারে, সেগুলো মোকাবিলা করতে হবে, আমাদের নিয়ন্ত্রণ করা শিখতে হবে। একজন ভালো উপস্থাপক হতে হলে যে বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে সেগুলো হচ্ছে পরিষ্কার, শুদ্ধ ও স্পষ্ট উচ্চারণ, যেটা আমরা প্রথম থেকেই বলে আসছি, শিখছি, সেটাই। পরিষ্কার, স্পষ্ট, শুদ্ধ উচ্চারণ করতে হবে। এরপর আসুন, আঞ্চলিকতা পরিহার করতে হবে, যেটাকে বলে প্রমিত ভাষায় আমাদের কথা বলতে হবে, শুদ্ধ উচ্চারণে কথা বলতে হবে, শুদ্ধ শব্দে আমাদের কথা বলতে হবে। পর্যাপ্ত অনুশীলন করতে হবে, উপস্থাপনাটা আপনাকে পর্যাপ্ত অনুশীলন করতে হবে। একই শব্দের পুনরাবৃত্তি করা যাবে না, একই শব্দের বারবার পুনরাবৃত্তি করা যাবে না। প্রতিশব্দ ব্যবহার করতে হবে, মূল শব্দের উপর জোর দিতে হবে। এর আগে আমি সংবাদ পাঠে আমি বলেছি, মূল শব্দের উপর জোর দিতে হবে। কণ্ঠস্বরের ওঠানামা করতে হবে, কণ্ঠস্বর আপনি একভাবে করে গেলেন হবে না, কিন্তু কণ্ঠস্বরের ওঠানামা করতে হবে। শব্দ চয়নের ক্ষেত্রে সচেতন হতে হবে, আপনি শব্দ চয়নের ক্ষেত্রে খুব সচেতনভাবে শব্দগুলো চয়ন করবেন। তারপর আসুন, সহজ সরল ভাষার ব্যবহার করতে হবে। খুব কঠিন কঠিন ভাষা কিন্তু ব্যবহার করা যাবে না, কেননা ওই অনুষ্ঠানে সাধারণ মানুষ আমরা যারা থাকি তারা আসলে সহজ ভাষা শুনে বুঝতেই অভ্যস্ত। আমরা কঠিন কঠিন ভাষা আসলে সবাই বুঝতে পারে না, এই কারণে অনেকে ভাববে কি বলছে। তো সহজ ও সরল ভাষার কিন্তু প্রয়োগ করতে হবে। এরপর আসুন, আলোচনা অনুষ্ঠানের উপস্থাপনা। আলোচনা অনুষ্ঠানের উপস্থাপনা করতে হলে আপনাকে কি করতে হবে? অনেকে আলোচনা অনুষ্ঠান উপস্থাপনা করেন, আবার দেখা যায় অনেক অনুষ্ঠানে আলোচনা অনুষ্ঠানের একটা পর্বই কিন্তু আলাদা থাকে। আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা বা উপস্থাপনা করা একটু স্পর্শকাতর বিষয়, যেটা আমি আগেই বললাম, কারণ গুরুত্বপূর্ণ অতিথিরা সেখানে উপস্থিত থাকেন, তাদের পদবি, নাম ঠিকঠাক বলতে হয়, তাদেরকে পদের ক্রম অনুযায়ী বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ কিন্তু জানাতে হয় মঞ্চে। তো এই বিষয়গুলো সম্পর্কে উপস্থাপককে একটু বেশি কিন্তু সচেতন থাকতে হয়। আলোচনা অনুষ্ঠানে উপস্থাপনা করার জন্য 10টি বিষয় মাথায় রাখতে হবে। বিষয়গুলো কি আমরা এবার জেনে নিই। যারা আলোচনায় অংশ নেবেন সেই সব অতিথিদের যদি মঞ্চে রক্ষিত আসনে বসার জন্য আমন্ত্রণ জানানো হয়, তখন পদের ক্রম অনুযায়ী তাদের আমন্ত্রণ জানাতে হবে। সেই ক্ষেত্রে প্রধান অতিথির নাম সবার আগে থাকতে হবে। তারপর বিশেষ অতিথি যদি কয়েকজন থাকে, একটা অনুষ্ঠানে বিশেষ অতিথি কয়েকজন থাকতে পারে, সেই ক্ষেত্রে যিনি পদ অনুযায়ী বয়োজ্যেষ্ঠ তার নাম আগে ঘোষণা করতে হবে, এবং এভাবে পদের ক্রম অনুযায়ী তাদের নাম উপস্থাপক ঘোষণা করবেন। ফুল দিয়ে অতিথিদের শুভেচ্ছা জানানোর বিষয় থাকলে অতিথিরা যখন মঞ্চে বসবেন এরপরে শুরু করা যেতে পারে। সেই ক্ষেত্রে প্রধান অতিথিকে ফুল দিয়ে আগে বরণ করতে হবে, এরপর পদের ক্রম অনুযায়ী বাকি ফুল দিয়ে বরণ করতে হবে বাকিদের। কারা কারা ফুল দিয়ে বরণ করবেন সেটা কিন্তু আগে আপনাকে প্রস্তুতি নিতে হবে, প্রস্তুত করে রাখতে হবে নামগুলো। কে কাকে ফুল দিয়ে বরণ করবেন তার নামও জেনে নিতে হবে। সবকিছু মোটামুটি কে কাকে ফুল দিয়ে বরণ করবেন এটা কিন্তু আগে থেকেই জেনে রাখতে হবে, এবং জানাতেও কিন্তু হবে, তাদের একদম রেডি করে রাখতে হবে। যারা আলোচনা করবেন বা বক্তব্য রাখবেন সে আলোচকদের নাম কিন্তু পদবি একেবারে সঠিক পদবি সঠিকভাবে জেনে নিতে হবে। নাম তো সঠিকভাবে উচ্চারণ করতে হবে, তার পদবি সঠিক থাকতে হবে। কোন আলোচককে আগে ডাকতে হবে, কাকে পরে ডাকতে হবে বক্তব্য দেওয়ার জন্য, এটা ভালোভাবে জেনে নিতে হবে। এর জন্য পদের ক্রম মেনে চলতে হবে। যিনি বক্তব্য দিতে যাবেন তার আগে সেই আলোচককে একটু জানিয়ে রাখবেন যে অমুক অতিথির বক্তব্যের পর আমি আপনাকে বক্তব্য দিতে আমন্ত্রণ জানাবো, তো তিনি মানসিকভাবে একটু প্রস্তুতি নিতে পারবেন। কোনো অতিথি আলোচনা বা বক্তব্য শেষ করলে তাকে ধন্যবাদ জানিয়ে নতুন বক্তাকে আমন্ত্রণ জানাতে হবে। কোনো বক্তাকে যদি কোনো বিশেষ বিষয়ে আলোচনা করতে বা বক্তব্য রাখতে বলা হয় তবে সেটা আগেই তাকে জানিয়ে দিতে হবে। উপস্থাপক আগে থেকে এই বিষয়ে জানিয়ে রাখবেন এবং এবারে বক্তব্য দিতে আসবেন
আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক জনাব সাইফুর রহমান। তিনি বর্তমানের বাংলাদেশের মূল্যস্ফীতি নিয়ে আলোকপাত করবেন। উপস্থাপক এভাবে প্রত্যেক অতিথির বক্তব্যের আগে অতিথি কি নিয়ে কথা বলবেন তা অল্প কথায় বলতে পারেন। উপস্থাপক অতিরিক্ত কথা বলবেন না বা বক্তা কি বলবেন তা নিয়ে বেশি তথ্য দিতে যাবেন না। বক্তা বক্তব্য শেষ করার পর সেই সব বক্তব্য কিন্তু বিশ্লেষণ করতে যাবেন না। এরপর অনুষ্ঠানের মেজাজ বুঝে উপস্থাপক কথা বলবেন। তো অনুষ্ঠানের মেজাজ মানে বিভিন্ন অনুষ্ঠান হতে পারে শোক সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠান হতে পারে। বিজয় দিবসের অনুষ্ঠান, পহেলা বৈশাখের অনুষ্ঠান, তো এক এক অনুষ্ঠানের মেজাজটা কিন্তু এক এক রকম। শোকসভা হলে নিম্ন স্তরে কথা বলবেন, তিনি যেন শোকসভার গাম্ভীর্য বজায় থাকে। আর বিজয় দিবসের আলোচনা বা পহেলা বৈশাখের অনুষ্ঠান হলে একটা উচ্ছ্বসিত একটা ভাব থাকবে। এবারে আসুন সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থাপনা। সাধারণত সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থাপনা অতটা কঠিন বিষয় নয়। এখানে অতিথিদের বক্তব্য পর্বটি থাকে না, পুরোটাই নাচ, গান, আবৃত্তি, কৌতুক, জাদু, বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা থাকে। কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থাপনা করার আগে অবশ্যই বিভিন্ন পরিবেশনার অনুষ্ঠান সূচি আপনার হাতে থাকতে হবে। ধরা যাক শুরুতে একটি গান থাকবে, এরপর আবৃত্তি থাকবে, এরপর আরেকটি গান থাকবে, এরপর নৃত্য থাকবে, এরপর কৌতুক থাকবে, এরপর জাদু পরিবেশনা থাকবে, সবার শেষে গান দিয়ে শেষ হবে। এরকম একটা ক্রম আপনার প্রস্তুত করে নিতে হবে। সাধারণত আয়োজকরাই এই সিরিয়াল বা ক্রমটি তৈরি করে দেন, সেই অনুযায়ী উপস্থাপক উপস্থাপনা করেন। তো আশা করি আজকে সবাই বুঝতে পেরেছেন আজকের আলোচনা। আমি আশা করব সবাই ভালো করে দেখবেন এই পুরো ক্লাসটি এবং প্র্যাকটিস করবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।